একটা স্কুলে 700 টাকা করে প্রতি মাসে দিয়ে যে বাবা মারা পড়াচ্ছেন, নিঃসন্দেহে সবাই সামর্থ্যবান এবং সবাই সচেতন বাবা মা। এবং কোনো একটা স্কুলের অনুষ্ঠানে এত অভিভাবক আমি আমার চাকরি জীবনে আজকে মনে হয় আমি প্রথম দেখেছি। আমরা আসলে অভিভাবক সমাবেশ করলেও এত অভিভাবককে আমরা একসাথে করতে পারি না। তো আজকে আমি অভিভাবক যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে আসছেন এবং আপনাদের যে সন্তান তাদের জন্যই কিন্তু জীবনটা উৎসর্গ করছেন। তো আপনাদেরকে অনুরোধ করব যে এই এত ডেডিকেশন নিয়ে সকালে আসেন। বাবা মারা অনেক কষ্ট করেন। আমরা যারা গ্রামে পড়াশোনা করেছি আমাদের বাবা মা জানেও না যে আমি স্কুলে গেছি, পাশ করেছি কিনা, স্কুল থেকে কখন আসছি। তো ওই টাইমের কথা বলে লাভ নাই। এখন আসলে অনেক চ্যালেঞ্জিং সময় এবং আমাদের সন্তানেরা সৃষ্টিকর্তার কাছ থেকেই সৌভাগ্য নিয়ে এসেছে। তারা এত বেশি ফরচুনেট অথবা এত সুযোগ সুবিধা পাচ্ছে। তো আমরা আশা করব যে আপনাদের যে কষ্ট, যে সাধনা, যে ডেডিকেশন সেটি যেন সফল হয়। কিন্তু শিক্ষায় সরাসরি কাজ করার কারণে আমি দেখছি যে আমাদের এই যাত্রা আসলে কিন্তু খুব বেশি আশাবাদী হওয়ার মতো না। গত 4 তারিখে 6 দিন ব্যাপী প্রাইমারি স্কুলের যে ভাইবা, শিক্ষক নিয়োগের ভাইবা, ওই একটা ভাইবা বোর্ডের চেয়ারম্যান আমি ছিলাম। আমার কুলাউড়া তারপরে রাজনগর এই দুটি উপজেলার ভাইবাগুলির বোর্ডে আমি চেয়ারম্যান ছিলাম। ওখানে আমি দেখেছি যে আমাদের সন্তানেরা ওখানে তো সবাই অনার্স মাস্টার্স পাশই, ম্যাথমেটিক্স থেকে অনার্স করা, স্বাভাবিকভাবেই ফিজিক্স থেকে অনার্স করা। আমি যদিও ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়েছি, কিন্তু আমি ম্যাথে আসলে খুব বেশি ভালো না। মানে ম্যাথমেটিক্সের অনার্স মাস্টার্স দেখলে আমার কাছে মনে হয় যে অনেক জ্ঞানী, অনেক জানে। ফিজিক্স থেকে মাস্টার্স অনেক কঠিন সাবজেক্ট, আমরা সবাই পড়ে এসেছি, আমরা জানি। অথচ অবাক করা বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স থেকে যিনি পাশ করেছেন উনি 7-8 স্ট্যান্ডার্ড ম্যাথও পারে না। ইংলিশ থেকে অনার্স মাস্টার্স করা, যেহেতু আমি ইংলিশ থেকে অনার্স মাস্টার্স, স্বাভাবিকভাবে আমার বোর্ডে আসলে স্বাভাবিকভাবে আমার এই ফ্যাসিনেশনের জায়গাটাতে আমি তাকে 2-4টা কোশ্চেন করবো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ডেপথের বিষয় তো অনেক পরে, ন্যূনতম যে সুপারফিশিয়াল পড়াশোনা ওটাও জানে না। আমি ডিসি স্যারকে বলেছি যে স্যার ইনারা অনার্স মাস্টার্সে পাশ করলো কেমনে, কে পাশ করালো এদেরকে? আমরা তো চারপাশে দেখতেছি যে এত বেকারত্ব, আমাদের সন্তানেরা এমএ পাশ করার পরও যথোপযুক্ত চাকরি পাচ্ছে না। তারপরে হচ্ছে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে যে টাকা ছাড়া চাকরি হয় না, তদবির ছাড়া চাকরি হয় না। আমার পড়াশোনার অবস্থা, এমএ পাশ করার পরে আমি যদি 7-8 স্ট্যান্ডার্ড পড়াশোনা না পারি আমার চাকরি হবে কোত্থেকে? আপনারা আমাদের ওই চেয়ারে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অবস্থা কতটা ভয়াবহ এবং কতটা হতাশাজনক। রিডিং পড়তে পারে না, ইংরেজি থেকে অনার্স মাস্টার্স করা, অথচ আমি কয়েকজনকে দিয়েছিলাম একটু প্যারাগ্রাফ রিডিং পড়ে শোনান। কারণ প্রাইমারি স্কুলে তো রিডিং পড়াবে, বাচ্চাদেরকে পড়াবে না। রিডিং পড়তে পারে না, স্পষ্ট করে কনফিডেন্টলি ওনারা রিডিং পড়তে পারে না। ম্যাথমেটিক্স থেকে পাশ করা, ন্যূনতম ম্যাথের, আমার ভাইবা বোর্ডে পিটিআই সুপার উনি ম্যাথমেটিক্সের প্রশ্ন জিজ্ঞেস করেছে, 7-8 স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স জিজ্ঞেস করা হয়েছে, তাও পারে না। এতটাই হতাশাজনক। অথচ ওনারা অনার্স মাস্টার্স ছাড়া তো কেউ আসে নাই। খুবই ভয়াবহ অবস্থা আমাদের পড়াশোনার। তো এখানে অভিভাবক যারা আসছেন আপনারা, আমিও একজন মা, আপনারা যতটা দায়িত্ব পালন করেন আপনাদের তুলনায় সিকি পরিমাণ দায়িত্ব আমি পালন করতে পারি না। তবে আপনাদেরকে অনুরোধ করবো যে ডেডিকেশনটা আপনারা দিচ্ছেন সেটি যেন সফল হয়। আসলে সন্তানের আমি বলবো যে প্রথম এবং প্রধান শিক্ষক হচ্ছে মা। আমার মা উনি এইচএসসি পাশ করা। আমি 8 পর্যন্ত কোনো টিচারের কাছে পড়িনি। 9-10 গিয়ে আমি যখন ম্যাথমেটিক্সে ক্রমাগত খারাপ করি তখন আমাকে একজন প্রাইভেট টিউটর দেওয়া হয়েছিল, তাও 3 মাস পড়েছি। 3 মাস পরে ম্যাথমেটিক্সে আমি A গ্রেড পেয়েছি, অনেক কষ্টে। এটা এত সহজে না, আমি কখনোই ম্যাথমেটিক্সে ভালো ছিলাম না। তো এর আগে কিন্তু এরকম তাইরে নাইরে করেই ম্যাথে পাশ করেছি। তবে ইংরেজিতে আমি খুব ভালো ছিলাম, অন্য সাবজেক্টে খুবই ভালো ছিলাম। তো আমার মার কথা আমি কেন বলবো, আমার মা এইচএসসি পাশ করা, কিন্তু ওই যে মাগরিবের নামাজ পড়ে আমাদেরকে নিয়ে বসে যেতেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে হয়তো আধা ঘন্টা একটু লেট হতো, এরপরে কিন্তু আমাদেরকে নিয়ে বসে যেতেন, কোরআন শরীফ পড়তাম, এরপরে কিন্তু 1-2 ঘন্টা পড়তাম। এই যে রুটিন আমাদের অভিভাবক সদস্য উনি বলেছেন, এই রুটিনটা কিন্তু লাইফে খুব কাজে দেয়। আপনারা বাচ্চা নিয়ে বসে যাবেন,
আপনি 5 বছর পরে আপনি এর সুফলতা পাবেন, এবং একটা সময় পরে আপনার বাচ্চার মধ্যেই গতি আসবে, সে নিজ দায়িত্বে পড়বে, আপনার পড়ানো লাগবে না। বা যে বাচ্চার মধ্যে একবার পড়াশোনার আগ্রহ ঢুকে যাবে তারা আসলে কেউ বলা লাগবে না, সে নিজে থেকে উঠে পড়বে। আপনি 4-5 বছর, 6 বছর, 7 বছর একটু শ্রম দেন, বাচ্চার একটা গতি তৈরি করে দেন, সে বাচ্চা নিজে নিজেই সবকিছু করবে। আর আপনার আচার আচরণ এগুলা থেকে কিন্তু বাচ্চা শিখবে। আমি এখন চিন্তা করি যে নীতি নৈতিকতা অথবা ভালো মন্দের যে বিবেচনা, এগুলো আমাদেরকে কিভাবে মা শিখিয়েছেন আমি জানি না, কখনো ওভাবে আসলে পড়িয়েছেন ওটাও আমার মনে পড়ে না, কিন্তু এটা কিভাবে মনের মধ্যে গেঁথে দিয়েছেন সেটিও একটি অবাক করা বিষয় আমার কাছে। এখন এই বয়সে এসে মনে হচ্ছে যে ওনার চলাফেরা থেকেই আমরা বুঝেছি যে এটা ভালো, এটা মন্দ, এটা বলতে হয় না, এটা বলতে হয়, এটা এরকম করে আচরণ করতে হয়। যেমন এপিস্টিন ফাইলস নিয়ে আমি গত কয়েকদিন ধরে খুবই আগ্রহী, এখানে হয়তো অনেকেই জানবেন আপনারা। ওইখানে দেখা যাচ্ছে নারীর প্রতি যে সহিংসতা, অথবা আমাদের নারীদেরকে, আমাদের মেয়েদেরকে যে ছোট বয়সে কোনো ধরনের যৌন সহিংসতার মুখোমুখি যাতে না হয়, বা বিপদ থেকে সে কিভাবে নিজেকে সেভ করবে, কোনো জায়গায় গিয়ে সে কিভাবে কিউরিয়াস থাকবে, এই বিষয়গুলো আমার মা আমাকে কিভাবে শিখিয়েছেন। কখনোই মনে পড়ে না যে আমার মা আমাকে, এখন মারা অনেকেই ব্যাপারে পত্রিকা আপনারা দেখবেন যে ব্যাড টাচ, গুড টাচের কথা বলা হচ্ছে, বাচ্চাকে শেখানোর কথা বলা হচ্ছে, কখনোই এই ধরনের কোনো লেসন আমরা পাইনি। তারপরেও দেখা যাচ্ছে সহজাতভাবে আমরা শিখেছি যে আমি এই জায়গাটাতে আমার যাওয়া উচিত না, এখানে গেলে আমার বিপদ আসবে, বা আমি এই কাজটি করা ঠিক হবে না, অথবা এখানে গেলে হয়তো বা আমার সম্মান নষ্ট হতে পারে। তো মারাই হচ্ছে, এতগুলা কথা বলার মূল কারণ হচ্ছে মারাই হচ্ছে প্রধান শিক্ষক। আপনাকে দেখেই কিন্তু আপনার বাচ্চা শিখবে। আমরা মারা, মহিলারা, আমি নিজেও দেখা যাচ্ছে 2-3 জন মহিলা মিলে বসলে কে কোন কি করেছে, কি পড়েছে, অথবা সে কিরকম করে, এই বিষয়গুলোর প্রতি আমাদের খুব আগ্রহ। এগুলো বাদ দিবেন, আমরা কিন্তু ওই সময় থেকে অনেক দূরে সরে আসছি। এখন আমরা মেয়েরা কিন্তু অনেক ভালো করছি, সব জায়গায় আমরা ভালো করছি। আমরা কেন সেই নিচতা নিয়ে পড়ে থাকবো? একটা সময় ছিল আমাদের মেয়েদেরকে পড়ানো হতো না। একটা ফ্যামিলিতে দেখবেন যে ছেলে মেয়ে থাকলে ভালো সুবিধা যেটা, সেটা ছেলেকেই দেওয়া হতো, মেয়েকে দেওয়া হতো না। ওই সময় থেকে আমরা অনেক দূরে আসছি। এখন বাবা মার মধ্যে ওই শ্রেণী বিভেদ অথবা ওই ডিস্টিংশন এগুলো কিছুই নাই। তো আমরা আসলে ওই যে নিচতার লেভেল, যেটা আমরা আসলে শিক্ষা পাইনি বলে করে আসছি, ওগুলা থেকে আমরা দূরে সরে আসবো। আমাকে দেখেই কিন্তু আমার সন্তান বড় হবে, আমাকে দেখেই শিখবে। আপনাদের এই যে ডেডিকেশন, এটি যেন সফল হয় সেজন্য আপনারা চেষ্টা করে যাবেন। চ্যালেঞ্জ থাকবে। বলা হচ্ছে যে করোনার সময়টাতে প্রায় 2 বছরের কাছাকাছি সময় বাচ্চারা পড়াশোনার সাথে খুব একটা সংযোগ ছিল না, স্কুলেও যেতে পারেনি, সুন্দর পরিবেশও ছিল না। আর আমরা বয়স্করাও দেখবেন যে কিছুদিন পড়াশোনার সাথে আপনার টাচ না থাকলে আপনি ভুলে যাবেন। আমি নিজেই সব পড়াশোনা গত কয়েক বছরে ভুলে গেছি, তো ওরা তো বাচ্চা। তো এই সকল চ্যালেঞ্জ কিন্তু ফেস করতে হবে। এই চ্যালেঞ্জের কারণে আমি পিছিয়ে গেছি, আমার বাচ্চা পরীক্ষা ফেল করছে, অথবা তার লাইফে সে ঠিক মতো সেটেল হতে পারছে না, এইগুলা দেখানো হচ্ছে আমি কিভাবে চ্যালেঞ্জ ফেস করে আমি টিকে থাকতে পারবো, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এবং গত 1.5 বছর ধরেও কিন্তু আমাদের বাচ্চাদের উপর দিয়ে অনেক কষ্ট, অনেক চ্যালেঞ্জ যাচ্ছে। তো সকল কিছু আসলে দিন শেষে পরিবারকেই ফেস করতে হবে। তো পরিবারে আপনারা অনেকে আছেন, ওই জন্যই আমি এতগুলা কথা বললাম। আপনার সন্তান যেন আপনার জন্য বোঝা না হয়, সন্তান যেন আপনার জন্য অ্যাসেট হয়, সেজন্য সময় থাকতে তাদের জন্য আপনারা কষ্ট করে যান। আসলে দিন শেষে বাবা মা হয়ে যাওয়ার পরে সন্তানের সফলতাই বাবা মার সফলতা। আপনার সন্তান ভালো করলেই কিন্তু আপনার জীবনে দিন শেষে মনে হবে যে আমি কিছু একটা করেছি অথবা কিছু একটা পেয়েছি। আর এখানে স্টুডেন্টের চেয়ে গার্জিয়ান আসলে অনেক বেশি। আমাদের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক উনিও বলেছেন যে ক্রীড়া প্রতিযোগিতা আসলে ঈদের মতোই আমাদের কাছে উৎসবমুখর মনে হতো। যেমন আমিও কিন্তু এত বড় স্কুলে পড়িনি, একেবারে গ্রামের একটা স্কুলে পড়েছি, এত সুন্দর আয়োজনও ছিল না। তারপরও ওই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের জন্য ঈদের উৎসবের মতোই ছিল। তো এখন বাবা মা দৌড়াচ্ছে, বাবা মা অনেক পরিশ্রম করছে, এবং আমি জানি অনেক দেখা যায় মাঝে মধ্যে ভাইরাল হয় সন্তান খুব খারাপ কোনো একটা আচরণ করেছে, পিছনে ঘেটে দেখা যায় যে বাবা মার আসলে ওখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না। দেখা যাচ্ছে বাবা মা ভালো, হয়তো কোনো কারণে সন্তান খারাপ হয়ে গেছে। তো সন্তানদেরও কিন্তু বাবা মার এই ডেডিকেশন, দিন শেষে তারাই যে বাবা মার সবকিছু, এই বিষয়গুলি মনে রাখতে হবে।
একসময় বাবা মাও থাকবে না, আপনার জীবন আপনাকেই ফেস করতে হবে। তো সেই জীবনটা আপনি কিভাবে ফেস করবেন, কত সুন্দরভাবে ফেস করবেন, এটি কিন্তু আপনার এই যে 25 বছর পর্যন্ত সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন ওটার উপরেই নির্ভর করবে। এরপরের জীবনটা কিন্তু আসলে আমি বলি যে এরপরের জীবনে চ্যালেঞ্জ তেমন নাই। আপনারা যারা আমার চেয়েও বয়স্ক তারাও বলেন এই পরের জীবনে অত চ্যালেঞ্জ নাই। এই 25 বছর থেকে 25 সর্বোচ্চ 30 পর্যন্তই আপনার যত চ্যালেঞ্জ, এই 30 বছর পর্যন্ত যে যত সুন্দরভাবে সময়টা অতিক্রম করতে পারবে, যত ভালোভাবে কাজে লাগাতে পারবে, সে তত সফল হবে। এই যে আমাদের মৌলভীবাজারে পড়াশোনার অবস্থা খুবই খারাপ, এই বছরও কিন্তু 42% পাস করেছে মৌলভীবাজারে। তো অনেকে আইএলটিএস দিয়ে বিদেশে যায়, তো সেখানেও কিন্তু আসলে আইএলটিএস দিয়ে আমরা বিদেশে যাব, আমরা ওখানেও ভালো পড়াশোনা করব, কিন্তু পড়াশোনা না করে শুধুমাত্র কোনো মতে এমনও আছে 3, 4 বার 5 বার নাকি আইএলটিএস দিয়ে বিদেশে যায়, শ্রমিক হিসাবেই যায়। এই যে মানসিক দাসত্ব, এটি থেকে বের হয়ে আসতে হবে। আমি আইএলটিএস দিয়ে বিদেশে যাব, আমি বিশ্ব র্যাঙ্কিং এ 100-র মধ্যে যে সকল ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোতে পড়বো, ওরকম একটা ডিটারমিনেশন নিয়ে আমি যাব। কেন আমি দাসত্ব করব, কেন ওইখানে আমি, হ্যাঁ ওখানে কাজ করে স্টুডেন্ট লাইফে অনেকেই টিউশন ফি বা এক্সপেন্ডিচার গুলা মেনটেন করার জন্য কাজ করব, কিন্তু আমার লক্ষ্য থাকতে হবে অনেক লম্বা, আমার স্বপ্ন থাকতে হবে। যে স্বপ্ন দেখতে জানে না সে কিন্তু লাইফে ভালোও করতে পারে না। সবার অ্যাম্বিশন থাকবে। আমরা কেন ছোট ছোট কাজগুলা করার জন্য যাবো? এবং আমি কি সারা জীবনেই কি গরিব দেশের মানুষ দেখে আমি কি সারা জীবনেই দাসত্ব করব? আমি কি বড় চেয়ারে বসবো না? আমরা বসতে চাই না বড় চেয়ারে, আমরা বিজ্ঞানী হতে চাই না। আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি বলেছেন যে এখন থেকে বিসিএস এর প্রিপারেশন, এত চাপ নেওয়ার দরকার নাই। আর বিসিএসই লাইফের সবকিছু না। আমরা যে যার ফ্যাসিনেশন যেদিকে সেদিকে যাব, কিন্তু আমরা ভালো করব। এখন থেকেই সেই ডেডিকেশনটা আমাদের থাকতে হবে এবং দিন শেষে ভালো মানুষ হব। ক্যারিয়ারে এই যে আমাদের এখানে সামনে যে শিক্ষক মহোদয়রা আছেন, আমার কাছে মনে হয় যে চাকরি তো আমরাও করি, কিন্তু এত সুন্দর পরিবেশ কিন্তু সব চাকরিতে নাই, তাই না? এত সুন্দর একটা পরিবেশ এই স্কুলে যারা চাকরি করে ওনারা কিন্তু অনেক ভালো স্যালারিও পায়। তো এক এক চাকরিতে আসলে এক এক ধরনের সৌন্দর্য আছে। তো একেবারে সবার বিসিএস ক্যাডার হয়ে যাওয়া লাগবে এগুলা দরকার নাই। কেন বিসিএস ক্যাডার চেয়ে অনেক ভালো কিছু করা যায়। নাসার বিজ্ঞানী হব, আমরা গুগলে কাজ করব। এখানকার মানুষের যেহেতু বিদেশে যাওয়ার প্রতি আগ্রহ বেশি, সেখানে আমরা নেতৃত্ব দিব। এই বিষয়গুলি মাথায় থাকতে হবে এবং দিন শেষে ভালো মানুষ হইতে হবে। আসলে আমি যে কথাগুলো বলছি, আমি নিজে কতটুকু ভালো মানুষ আমি জানি না, কিন্তু যে যত সুন্দর যত ভালো মানুষ হতে পারবে। আর আমাদের অভিভাবক সদস্য উনি বলেছেন একজন গৃহকর্মীর যে টর্চারের বিষয়টা নিয়ে শিক্ষিত, আসলে এটিকে প্রকৃত শিক্ষা বলা যায় না আর কি। উনি আসলে পুঁথিগত বিদ্যা হয়তো মুখস্থ করেছেন, কিন্তু ওনার মধ্যে যে মানবিকতা থাকা দরকার। শিক্ষা আমরা আসলে আমাদের ভেতরের যে রিপু ওগুলাকে নিয়ন্ত্রণ করে আচরণের উৎকর্ষ সাধন করার জন্যই আমরা শিক্ষা নিই। তো সেই শিক্ষা যদি আমাদের আচরণগত উৎকর্ষতা এনে না দেয়, আমি কত বড় চেয়ারে বসেছি, কত টাকা কামাচ্ছি, এটি আসলে কোনো ম্যাটার করে না। তো এখানে আশা করব যে স্কুলটা এলিট স্কুল। আমি সব সময় বলি সব সামর্থ্যবান বাবা মায়ের সন্তানেরা, তো এই স্কুলের সব স্টুডেন্টরা যদি ভালো করতো, তাও কিন্তু জেলার যে 42% লজ্জা ওটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারতাম। তা আমি আশা করব যে এবার, গতবার নাকি সেকেন্ড হয়েছে, এবার এই স্কুলটি ফার্স্ট হবে এবং স্কুলের সভাপতি কিন্তু জেলা প্রশাসক স্যার। আর স্কুল এমনিতে সবকিছুতেই ভালো করে। ইভেন আমাদের যে লাস্ট 16 ডিসেম্বরের প্রোগ্রামে খুব অল্প সময়ের প্রিপারেশন স্কুল খুব ভালো করেছে এবং ফ্লাওয়ার্স বললেই সবার মধ্যে একটা এটাকে আমি কিভাবে একটা ইমেজ আসে যে স্কুলটা খুব ভালো। এবং ফ্লাওয়ার্সে ভর্তির জন্য এত তদবির, অনেক সরকারি স্কুলের চেয়েও তদবির বেশি। তো এখানে যারা আপনারা স্টুডেন্ট পড়ছেন, আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন। আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন বাবা মায়ের কাছ থেকে, স্কুলের কাছ থেকে, এত সুন্দর একটা পরিবেশ থেকে, এর সিকি পরিমাণ সুযোগ সুবিধা আমরা এখানে যারা বসে আছে আমরা কেউ পাইনি। তা আপনারা এত বেশি সুযোগ সুবিধা পেয়ে কেন ভালো করতে পারবেন না? আর মেধা বলে কিছু নাই।
আপনি যে যত বেশি চেষ্টা করবে, যত ডেডিকেশন নিয়ে লেগে থাকবে, সে লাইফে তত ভালো করবে। আমি এখানে স্টুডেন্ট যারা আছেন, বিশেষ করে 9-10 এর স্টুডেন্ট আমি আছে কিনা জানি না, আপনারা কিন্তু স্কুলটাকে ফার্স্ট পর্যায়ে নিতে হবে। আমার কাছে খবর আছে যে একটা সময় স্কুলটা আরো ভালো ছিল, স্কুলের কোয়ালিটি আরো ভালো ছিল। তো স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার অবদান রাখতে হবে। এই অবদান রাখলে স্কুল যেমন এগিয়ে যাবে, আপনাদের নিজের লাইফটাও সুন্দর হবে। এবারও দেখা যাচ্ছে 3 জন মেডিকেলে টিকেছে, একজন বুয়েটে, একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন সাস্টে। তবে আমি মনে করি যে ফ্লাওয়ার্স এর মতো স্কুলে কম করে হলো 50 জন মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিকা উচিত। কারণ এত ভালো একটা স্কুল এবং শিক্ষকরাও খুবই কোয়ালিটিফুল। ইভেন আমরা লাস্ট বার যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছি, ওনারা কি এখানে আছে নাকি কেজি স্কুলের জন্য? হ্যাঁ, আচ্ছা। খণ্ডকালীন শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু বিসিএস এর স্ট্যান্ডার্ড পরীক্ষা নিয়ে তারপরে কিন্তু টিচার নিয়োগ দেওয়া হয়েছে। তো আশা করি যে শিক্ষক যারা আছেন, আপনাদেরকেও আপনাদের যে দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি, এই জায়গাটিতে আপনারা স্বচ্ছ সুন্দরভাবে কাজ করবেন। আসলে জ্ঞান দেওয়ার কিছু নাই, তারপরে কথা বলতে হবে, ওই জন্য বলা। বাচ্চাদের জীবন যদি সুন্দর হয়, এখানে অভিভাবক যারা আছেন, আপনাদের জীবনও সুন্দর হবে, দিন শেষে নিজেকে সফল মনে হবে। আর ছাত্ররা ভালো করলে শিক্ষকদের এমনিতেই ভালো লাগবে। এটা আসলে খুবই স্বাভাবিক। ছাত্ররা আপনাদের সন্তানের মতোই। আমি যে স্কুল থেকে পড়েছি, ওই একটা ক্লাসে আমি একজনই ভালো একটা জায়গায় আসতে পেরেছি, বাকিরা একজন মনে হয় ডিগ্রি পাস করেছে, আর বাকিরা সবাই এদিকে ওদিকে বিভিন্নভাবে পেশায় নিয়োজিত আছে। তো এই আমাকে অনুপ্রেরণা হিসাবে নেন এটি বলবো না। মানে এই উদাহরণটা আমি কেন বলেছি যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও যদি আমি এখানে আপনাদের স্যার আমাকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন, আমি চাই যে আপনারাও যেন এরকম উদাহরণ হিসাবে ব্যবহৃত হবেন সব জায়গায়। সবার জন্য আমার শুভকামনা রইল। সবাই ভালো করবেন। দেশকে এগিয়ে নিতে হবে আমাদের সকলেরই, এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে যদি আপনারা আগান, পদক্ষেপ দেন, তাহলে দেখবেন যে নিজের জীবন সুন্দর হয়েছে, পরিবারের জীবন সুন্দর হয়েছে, দেশের ভবিষ্যৎটাও সুন্দর হয়েছে। সবার জন্য আমি অনেক অনেক শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব আসমা সুলতানা নাসরিন মহোদয়কে আপনার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য।